একনেক সভায় ৫,৪৫৯ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন। বাজেট বাস্তবায়নে অর্থ বছরের শুরু থেকে পরিকল্পনা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। গুগল মেটার মতো টেক জায়ান্টের চিপ ডিজাইন হচ্ছে বাংলাদেশে। $600 বিলিয়ন বাজার ধরার সুযোগ। পথ দেখাচ্ছে উল্কা সেমির মতো প্রতিষ্ঠান। ঢাকা থেকে SMS এর মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণ, কারসাজিকারীরা চিহ্নিত। শিগগিরই কঠোর ব্যবস্থা জানালো ভোক্তা অধিকার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। এবছর বন্যার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতেও যথাযথ প্রস্তুতি গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অর্থ বছরের শুরু থেকেই পরিকল্পনা নিতে বলেছেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। এদিন ৫,৪৫৯ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। দেশজুড়ে ঝরছে আষাঢ়ের বৃষ্টি, তার সাথে উজানের ঢল মিলে সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে সামনে দেশব্যাপী আরও বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী। তাই সবাইকে সতর্ক থেকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। নতুন অর্থবছরের প্রথম একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্ত, বন্যা প্রণ কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। মন্ত্রী জানান, একনেক সভায় উঠে আসে বিদায়ী অর্থবছরে বাজেট বাস্তবায়নের ধীরগতির বিষয়টিও। IMEDর হিসেবে অর্থবছরের প্রথম 11 মাসে ADP বাস্তবায়নের হার মাত্র 57%। তাই চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরে আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট একটা স্টাডি করার জন্য বলেছে। যেসব কৃষি জমিতে ভালো ফসল হয় সেসব এলাকায় প্রকল্প না নিতে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অ্যাপল, গুগল, মেটা থেকে শুরু করে বিশ্ববিখ্যাত টেক জায়ান্টের চিপ ডিজাইন হচ্ছে বাংলাদেশেই। এতে পথ দেখাচ্ছে সেমি কন্ডাক্টর শিল্প উদ্যোক্তা উল্কা সেমির মতো প্রতিষ্ঠান। যদিও এই খাতে $600 বিলিয়ন বাজারে এখনো হাঁটি পা করছে বাংলাদেশ। মুহাইমিনুল খানের প্রতিবেদন। গত শতক জুড়ে তেল নিয়ে যুদ্ধ দেখেছে গোটা বিশ্ব, যেখানে তেল সমৃদ্ধ অনেক দেশ পরিণত হয়েছে ধনী দেশে। বিশেষজ্ঞদের পূর্বাভাস, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রভাব হতে চলেছে সেমিকন্ডাক্টর। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ডিজাইন, চিপ ফ্যাব্রিকেশন ও প্যাকেজিং সংক্রান্ত আধুনিক বিশ্বের যে কোনো প্রযুক্তি তৈরিতে সেমিকন্ডাক্টরের বিকল্প নেই। এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 70 বছরে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার $600 বিলিয়ন দাঁড়িয়েছে, যা 2030 সাল নাগাদ $1 ট্রিলিয়ন পৌঁছবে। যদিও বিশাল এই বাজারে বাংলাদেশের আয় মাত্র $5 মিলিয়ন। এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাতে হলে ডিজাইনের পাশাপাশি আমাদের ম্যানুফ্যাকচারিং এ যদি যেতে হয় তাহলে আমাদের স্কিলড ম্যান পাওয়ার দরকার। তো আমি অপার সম্ভাবনা দেখছি এবং দেশে এবং দেশের বাইরে আমাদের অত্যন্ত মেধাবী প্রকৌশলীরা আছে যারা এই বিষয়ে আসলে অনেক কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে। এই খাতে বাংলাদেশকে পথ দেখাচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প উদ্যোক্তা উল্কা সেমি। সিলিকন ভ্যালি থেকে এখন দেশে বসেই বিশ্বখ্যাত সব কোম্পানির জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন তৈরি করছেন প্রতিষ্ঠানটির CEO মোহাম্মদ এনায়েতুর রহমান। 1977 সালে বুয়েট থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্র শেষ করেন স্নাতকোত্তর। এরপর বিশ্বখ্যাত চিপ নির্মাণ প্রতিষ্ঠানে কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে 2007 সালে খোলেন উল্কা সেমি। 2008 সালে প্রথম সার্কিট ডিজাইন ও লেআউটের কাজ পেতে শুরু করে উল্কা সেমি। ডিজাইন করলেও এখনো উৎপাদন পর্যায়ে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। বাংলাদেশে নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরির স্বপ্ন দেখলেও নিউজ 24কে এনায়েতুর রহমান বলেন, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের নীতি সহায়তা। আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে অনেকজন অনেক রকম কথা বলে, যারা
ডিসিশন মেক করতে পারেন, আমার মনে হয় তারা যদি নিজেদের একটু স্টাডি করেন বা ওই দায়িত্বটা নিয়ে মনে করেন যে হ্যাঁ আমার কি করা উচিত, তাহলে থিংস উইল বি মাচ ইজিয়ার। সংশ্লিষ্টরা বলছেন শুধু ডিজাইন নিয়ে কাজ না করে উৎপাদনে যেতে পারলে দেশের জন্য বড় এক সুযোগ বয়ে আনবে এই খাত। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে SMS এর মাধ্যমে সারা দেশে ডিমের দাম নির্ধারণকারী এবং এই কারসাজির সাথে যুক্তদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ডিমের মূল্য বৃদ্ধির বিষয়ক উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমন ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি জানায় 2-4 জন লোকের জন্য সারা দেশে মানুষকে ভুক্তভোগী হতে দেওয়া হবে না। ডিমের দাম নির্ধারণে ছোট্ট SMS, আর এভাবেই মুহূর্তেই দেশ জুড়ে বেড়ে যায় নিত্যপণ্যটির দাম। 2 বছর আগে সরকার ও ব্যবসায়ী সংগঠনের কোনো প্রতিনিধি ছাড়াই ডিমের দাম নির্ধারণ নিয়ে একটি সভা করে কারওয়ান বাজার ডিম ব্যবসায়ী সমিতি। বৈঠকে সেই ছবি আবারও উঠে এলো সাম্প্রতিক ডিমের দাম কারসাজি ইস্যুতে, জানিয়ে ভোক্তা অধিকারের মিলনায়তনে আবারও মুখোমুখি দুপক্ষ। সরকারি লোকজন আমাদেরকে বলছে ডিমের দাম বৃদ্ধি নিয়ে উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকারের মতবিনিময় সভায় কর্পোরেট ও ক্ষুদ্র খামারিরা তুলে ধরেন ডিম উৎপাদন ও বিক্রির সাম্প্রতিক পরিস্থিতি। 4 দিন পরে জানতে পারেন খামারি সে কত টাকায় ডিমটা বিক্রি করতে পারছে। লক্ষাধিক উৎপাদক, তো লক্ষ লক্ষ উৎপাদক আসলে এখানে সিন্ডিকেট করা অসম্ভব ব্যাপার। এই 4 টাকা মানে একটা হিউজ ইনভলভমেন্ট বা প্রফিট বাজার ব্যবস্থাপনার ডেভেলপমেন্টই সম্ভব এই কষ্টটা কমিয়ে নিয়ে আসা। এ সময় সরকারের বিভিন্ন দপ্তর থেকে গ্রাহক পর্যায়ে ডিমের অস্বাভাবিক দাম নিয়ে তুলে ধরা হয় নানা ব্যাখ্যা। প্রান্তিক খামারি পর্যায়ে বা বৃহৎ খামারি পর্যায়ে 9 টাকা 61 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা ডিমে বিক্রি হয়েছে, কিন্তু এটা ভোক্তা পর্যায়ে এসে প্রায় দাঁড়াইছে প্রায় 13 টাকা 14 টাকা, কোনো জায়গায় 15 টাকা হচ্ছে। কাগজ পরিবর্তনের মাধ্যমে 3 বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। স্থানান্তরিত না হওয়ার আগে 3 বার প্রাইস চেঞ্জ হওয়া, এটা আসলে কনজিউমারের জন্য একটা বিরাট পানিশমেন্ট। সাম্প্রতিক ডিমের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ডিমের দাম নির্ধারণের জায়গাটা অন্য জায়গায় চলে গেছে, সেটি হলো টোটালি SMS এর মাধ্যমে হচ্ছে, এবং কে SMS পাঠাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, সেই সমস্ত কিছু আমরা ট্র্যাক করছি। এই জিনিসটা আমি ভেঙে দেবো, প্রয়োজনে যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। জুন মাসের প্রথম 2 সপ্তাহে দেশ জুড়ে ডিমের দাম নিয়ে শুরু হয় নৈরাজ্য। গ্রাহক পর্যায়ে ডজন বিক্রি হয় 180 টাকায়, জুনের 3য় সপ্তাহে যা বিক্রি হয় 140 টাকায়, আবারও ডজন প্রতি 160 থেকে 170-এর ঘরে ওঠানামা করছে ডিমের দাম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে নিজেদের ঋণ সহায়তা আগামীতেও অব্যাহত রাখতে চায় আন্তর্জাতিক ঋণদাতা এশিয়ান উন্নয়ন ব্যাংক ADB, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সচিবালয়ে ADB দক্ষিণ মধ্য পশ্চিমাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট উইং মিং ইয়াং সহ 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ADBর থেকে 2% নিচে সুদে ঋণ পায় বাংলাদেশ, আর তাই তাদের আগ্রহের বিষয়ে অধিকার দিতে চায় সরকার। এ সময় উইং মিং ইয়াং বলেন, ঋণ সহায়তায় বাংলাদেশ ADBর জন্য একটি বিশ্বস্ত দেশ। এখন যেভাবে বিভিন্ন খাতে ঋণ দিয়ে বাংলাদেশের পাশে আছে এই সংস্থা, আগামীতেও এটি অব্যাহত থাকবে বলে জানান ADBর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আলোচনার মাধ্যম দিয়ে চূড়ান্ত হয়ে যাবে না, কারণ এর পরে দিয়ে তাদেরকে তাদের হেডকোয়ার্টারে তারা আলোচনা করবে, আমরা আলোচনা করব। আমাদের যদি যেটা ইনকাম জেনারেটিভ হবে, আয় বর্ধনের সুবিধা হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের সুবিধা হবে, সেগুলোই আমরা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। নীতিমালা না থাকায় থমকে আছে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা কিংবা নতুন গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে দূরেই থাকছে বেসরকারি খাত। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রের চাহিদা মেটাতে না পারায় একদিকে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, আর অন্যদিকে বিদেশি কর্মীদের দিকে চাহিদা পূরণের ক্ষতি হচ্ছে দেশের সার্বিক অর্থনীতির। সজল দাসের প্রতিবেদন। শিক্ষিত লাখো মুখ প্রতি বছর যোগ হচ্ছে দেশের চাকরির বাজারে, বাড়ছে শিক্ষিত বেকার।
বিবিএস এর তথ্য বলছে বর্তমানে দেশে 23 লাখের বেশি শিক্ষিত বেকার, যার 12%ই উচ্চ শিক্ষিত। যদিও চাকরিদাতাদের যোগ্য কর্মী না পাওয়ার আক্ষেপও দীর্ঘদিনের। প্রয়োজন মেটাতে তাই দেশের 21 খাতে কাজ করছে বৈধ অবৈধ প্রায় 2.5 লাখ বিদেশি কর্মী। এমন বাস্তবতায় এই অসামঞ্জস্য কমাতে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা বলছেন খাত সংশ্লিষ্টরা, যেখানে বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি অর্থায়নে চাহিদা অনুযায়ী হবে গবেষণাও। আমাদের কারিকুলাম সিস্টেম সেটা যদি যুগোপযোগী না হয়, এমপ্লয়াবিলিটির কোয়ালিটি না থাকে, তাহলে তো শত ডেকেও ইন্ডাস্ট্রিকে আনা যাবে না। ইন্ডাস্ট্রি এমন গ্রাজুয়েটকে রিক্রুট করবে যে তাকে প্রোডাকশন দিতে পারবে। রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় এবং আমার ইন্ডাস্ট্রি, এই ট্রায়াঙ্গুলার জায়গা থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে রাষ্ট্রের নজর থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রতি, একইভাবে বিশ্ববিদ্যালয় তার ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের মাধ্যমে অর্থ আহরণ সংগ্রহ করবে। কিন্তু আলোচনা আর আশ্বাসের গণ্ডিতেই থমকে আছে এই উদ্যোগ। শিল্প উদ্যোক্তা সাবেক এই ঢাবি শিক্ষার্থী বলছেন, বারবার বিশ্ববিদ্যালয়ের সাথে এ নিয়ে আলোচনা হলেও ফলাফল শূন্য। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে না। আমি বিশ্ববিদ্যালয়কে অফার করেছি যে আসেন আমরা ব্যবসায়ী মহলের সাথে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিই। কোনোদিনও না বলে না, আবার কোনোদিনও হাও বলে না। যদিও নীতিমালা তৈরি করে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনে প্রস্তুতির কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্য জাতীয়ভাবে একটি নীতিমালা হোক। বিশ্ববিদ্যালয় থেকে আমরা তখন আমাদের যে উদ্ভাবনগুলো আছে, আমরা ইন্ডাস্ট্রিকে আহ্বান করব আমাদের এই উদ্ভাবন তারা যদি ব্যবহার করতে চায়, তখন আমরা সেখানে একটা স্টার্ট আপ কোম্পানি বলা হয় এখন, ছোট কোম্পানি, সেটা করে আমরা তাদের সাথে কোলাবোরেশন করব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে উন্নত বিশ্বের নামী অনেক বিশ্ববিদ্যালয়, যেখানে পিছিয়ে থাকলে সময়ের চাহিদা মেটানো কঠিন হবে বলেই মত শিক্ষাবিদদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভারত ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। তিনি বলেন, ক্রস বর্ডার পাওয়ার ট্রান্সমিশন লাইন শুধু ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে না, বরং নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন সহজতর করে। ট্রান্সফর্মিং ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড অ্যান্ড রিজিওনাল ইলেকট্রিসিটি মার্কেট ফর এনার্জি সিকিউর সাউথ এশিয়া শীর্ষক এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। রাজধানীতে ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ সাউথ এশিয়া গ্রুপ অন এনার্জি অ্যান্ড USAID যৌথভাবে আয়োজন করে। স্মার্ট বাংলাদেশ সহ নানা লক্ষ্য পূরণে বেসরকারি খাতকে সাথে নিয়ে এগিয়ে চলার বিকল্প নেই, আর সেই জন্য বেসরকারি খাতকে নানাভাবে সহায়তা করছে সরকার। এমচেম আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অর্থনীতির অন্তর্ভুক্তির শীর্ষক এক সেমিনারে কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি আরও বলেন, আগামী 2025 সালের মধ্যে 25% ক্যাশলেস পেমেন্টের আওতায় এবং 2031 সালের মধ্যে 100% ক্যাশলেস পেমেন্টের লক্ষ্য অর্জনের জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ সহ টেকসই অর্থনীতি গড়তে কাজ করছে সরকার। The government does not want to compete with the private sector. The government wants to facilitate the private sector and to reach our common goals. For us, a smart Bangladesh, a cashless economy, and for you, realizing your goals, your business goals, your goals for your shareholders. এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোনোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে দ্বিতীয় বছরের মতো আয়োজন হচ্ছে বাংলা স্টার্টআপ সামিট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ অ্যান্ড লেস পসিবিলিটিস থিম নিয়ে দেশের 8টি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি, সেই সাথে আরও কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেক হোল্ডারকে নিয়ে 27 জুন ঢাকায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে হয়ে গেল একটি স্টার্টআপ ফাউন্ডার্স মিট। উপস্থিত ছিলেন অ্যাঙ্কারলেস বাংলাদেশের সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসির ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান।
এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন।